আসলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, নারী শ্রমিক নিহত। এদিকে আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল তদন্ত কমিশন। জানাবো বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, জানালেন জয়শঙ্কর। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ। এবং সর্বশেষ জানাবো নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, নারী শ্রমিক নিহত। আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ করলেও সাভারের জিরাবো এলাকায় মাস্কড পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে রেডিয়েন্ট ও সাউদার্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। নিহত নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম। তিনি গাইবান্ধা জেলার সদর থানার গুদারহাট এলাকার মাসুদ রানার স্ত্রী। রোকেয়া মাস্কট গার্মেন্টস কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরো 2টি কারখানা আছে। ওই 2 কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিল্প, পুলিশ, সেনাবাহিনী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। নিহত পোশাক শ্রমিকের মরদেহ জিরাবো এলাকায় পিএমকে হাসপাতালে রাখা হয়েছে। আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল তদন্ত কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন সহ যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে। গত রোববার এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। কমিশনকে 90 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত 27 আগস্ট হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার। 2009 সালে 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে কমিশন করা হয়। ওই কমিশনের টার্মস অফ রেফারেন্স সুনির্দিষ্টভাবে উল্লেখ করে রোববার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে বাতিল করা হয়েছে 27 আগস্টের প্রজ্ঞাপনটি। তবে কমিশনের সব সদস্য অপরিবর্তিত রয়েছে। কমিশনকে আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার যে কোনো সদস্য বা সরকারের মদতে, সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, বলপূর্বক গুমের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান এবং বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যাদি সম্পাদন করতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সকল প্রকার সহায়তা প্রদান করবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবে। বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, জানালেন জয়শঙ্কর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। দুদেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায়। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল। তিনি বলেন, বাংলাদেশে যা ঘটবে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল
স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো, আমরা সম্পর্কটা এভাবেই রাখতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা করেছেন তিনি, তবে এখনো পর্যন্ত সফল হননি। ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন। তারপর একটি ব্রিফিংয়ে তিনি জানান হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দেবে, তবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 5 সেপ্টেম্বর ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনুস বলেন, সামনের দিনে ভারতকে একটি ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সেটি হলো বাংলাদেশের সবাই ইসলামপন্থী, বিএনপিপন্থী, ইসলামপন্থীরাই দেশটিকে আফগানিস্তানে পরিণত করবে, আর বাংলাদেশ শেখ হাসিনা হাতেই নিরাপদ। এসব ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশও অন্য প্রতিবেশীর মতো একটি প্রতিবেশী দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ইস্যু। এরই ধারাবাহিকতায় সবশেষ ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে এসেছে। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মুফতি জসিমউদ্দিন রহমানী এবং হরকাতুল জিহাদ ও হিজবুত তাহরিরের অন্যান্য জঙ্গি সহ ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডেনে আসলাম ইমাম সহ অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছে। এ বিষয়টি দক্ষিণ পূর্ব এশিয়া সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাবে কিনা প্রশ্নের জবাবে মিলার কোনো জবাব দেননি। তিনি বলেন, আমি প্রশ্নটি গ্রহণ করেছি, এ বিষয়ে আপনাকে উত্তর দিব। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়টিও উঠে এসেছে। সেখানে প্রশ্ন করা হয়, ডোনাল্ড লু বাংলাদেশ সফরে ছিলেন, তার সফরের বিষয়ে একটি ফলো আপ করুন। তার মিটিং এর বিষয়ে আপনার কোনো পর্যালোচনা আছে কি না? আরো বিশদভাবে বলতে গেলে অন্তর্বর্তী সরকারের পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আচরণ এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করে দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য কি? জবাবে মিলার বলেন, বাংলাদেশ সফরে গিয়েছিলেন ডোনাল্ড লু। সফরে যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং শাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিলার আরো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সহায়তায় $200 মিলিয়ন বেশি একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে, যা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরও বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল। বিএনপি সমাবেশ ঘিরে রাজধানী নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। মঙ্গলবার বেলা 12টার দিকে দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 2:30টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে মঙ্গলবার বেলা 11টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা দলীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ 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 গান সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করছেন। দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের জন্য আসছেন তারা। এ সময় তাদের হাতে প্লেকার্ড ও পোস্টার দেখা গেছে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা। বিএনপি সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ফকিরাপুল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের উপর মঞ্চ নির্মাণ ও দলের নেতাকর্মীদের অবস্থানের কারণে নয়াপল্টন বিআইপি সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। কারণে ওই সড়কের মাত্র একটি লেনে কোন রকম গাড়ি চলাচলের সুযোগ পাচ্ছে। গত 15 সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ 17 সেপ্টেম্বর পুনঃ নির্ধারণ করা হয়। শনিবার রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।